হে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আপনারা আসলে দেখতেই পাচ্ছেন আসলে তুফানের হুঙ্কারে পুরো বাংলাদেশটা কিন্তু এখন মেঘাচ্ছন্ন। এই দেখেন আশেপাশের পরিবেশটা দেখেন, এখনও কিন্তু আসলে বৃষ্টির প্রকোপ কমেনি আসলে, অর্থাৎ তুফান কিন্তু চলছে, আগামী এক সপ্তাহ বা এক মাস চলতেই থাকবে, এটার কোনো মিস নেই। এখন কথা হচ্ছে আসলে তুফানের গতকাল সিনেমাটা দেখার পরে আমি একটা রিভিউ দিয়েছিলাম। ওই রিভিউ দেওয়ার পরে আমার কলকাতা থেকে কিছু বন্ধুবান্ধব আসলে এই গল্পটার মূল ভাবটা আসলে জানতে চেয়েছিল, আসলে গল্পটা কীরকম হয়েছে এই বিষয়টা জানতে চেয়েছিল। কারণ তাদের ওখানে কিন্তু আসলে 28 তারিখে মুক্তি পাচ্ছে, আমরা তো অলরেডি দেখে ফেলেছি। তারা আসলে শাকিব খান যারা রয়েছে সেখানে তারা কিন্তু অধীর অপেক্ষায় বসে আছে যে কবে তাদের ওখানে মুক্তিটা পাবে। তো আমি তাদের জন্য আসলে গল্পের মূল ভাবটা কিছুটা শেয়ার করতে চাচ্ছি। আসলে প্রথমেই স্পয়লার অ্যালার্ট দিচ্ছি, আসলে যারা আসলে সিনেমাটা দেখতে যাবেন 2-1 দিনের মধ্যে যারা দেখতে যাবেন তারা চাইলে এই ভিডিওটি স্কিপ করতে পারেন। অথবা আসলে এই গল্পটা এমন একটা গল্পের সিনেমা, আপনি যদি আমার কাছ থেকে গল্পটা শোনেন কিংবা ইউটিউবে পাইরেসির মাধ্যমে যদি ভিডিও দেখাও কোনো সুযোগ হয়, যদিও সেটা সম্ভব না, ইম্পসিবল ব্যাপার, অনেক সিকিউরিটি টাইট সিকিউরিটি দিয়ে তারা সিনেমাটা রিলিজ করেছে, তারপরেও আসলে এই সিনেমাটার হাইপ কমবে না। আপনি সিনেমা হলে গিয়ে যে মজাটা পাবেন সেটা আসলে ভিডিও দেখে কিংবা গল্প শোনার পরে সেটার আসলে মজাটা কমবে না। যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করছি আসলে গল্পের থিমটা নিয়ে। আমরা এই সিনেমার প্রথমেই আসলে দেখতে পাই একটা সাদাসিধে ছেলে শান্ত, যিনি শাকিব খানের আসলে ডাবল পার্টের একটা নর্মাল ক্যারেক্টার, যেটা সেটা হচ্ছে তুফানের আরেকটা ক্যারেক্টার, সেটা হচ্ছে শান্ত। শান্ত আসলে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের শান্তর মতোই, আসলে তার ফর্ম নেই কোথায়, সবখানেই ফ্লপ মারে। তো সে ছোটোবেলা থেকেই আসলে সিনেমার নায়ক হতে চায়। সে বিভিন্ন জায়গায় আসলে অডিশন দেয় কিন্তু কাজ হয় না। সে একদম জুনিয়র আর্টিস্ট হিসাবে একদিন এক সেটে যায়, সেখানে সেটে যাওয়ার পরে সেখানে ডিরেক্টরের সঙ্গে কথা বললে ডিরেক্টর তাকে অপমান করে, তুচ্ছতাচ্ছিল্য করে জুনিয়র আর্টিস্ট হিসেবে। পরবর্তীতে ওই সেটেরই জুনিয়র কাস্টিউম ডিজাইনার যে আছে, একটা মেয়ে নায়িকা, সেই নায়িকা তাকে আসলে প্রথমে ড্যান্সার ভেবে আপনার সিনেমার সেটে ড্যান্সের ব্যাকগ্রাউন্ড শিল্পী হিসেবে ওখানে পাঠায় দেয়। কিন্তু এখানে হয় কি, যখন ওই সে সিনেমাটা ওখানে হচ্ছে, ওই সিনেমার যে নায়ক, সেই নায়ক আবার যখন দেখতে পারে যে ব্যাকগ্রাউন্ডে তার থেকে লম্বা সুদর্শন একটা ছেলে আছে, তখন সেই নায়ক কিন্তু নাকচ করে দেয় যে আমার থেকে সুন্দর ছেলে কীভাবে ব্যাকগ্রাউন্ডে থাকে, এটা চলবে না। তখন শাকিব খানকে বলে এই ছেলেটা কে, মানে শান্তকে বলে এই ছেলেটা কে। তখন শান্ত বলে যে সে মানে এমনিতেই এসেছে, কারণ নায়িকাকে ব্লেম করে না, কারণ তখন তার চাকরি চলে যাওয়ার একটা আশঙ্কা থাকে। তো তারপরে নায়িকা আসলে সেখানে থাকে এবং সবাই তাকে অপমান করে বের করে দেয়। তখন শাকিব খান কান্না করতে করতে বের হয়। তারপরে নায়িকা আসলে বলে যে তুমি যেহেতু আমাকে বাঁচিয়েছো, আমার কথা বলোনি, তাই আমি তোমাকে হেল্প করতে চাই। আমার 2-1 পরিচিত আছে, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি না, তবে আমি তাদের সঙ্গে তোমার পরিচয় করে দেবো, তুমি তাদের সঙ্গে কথা বলে তোমারটা তুমি ঠিক করে নেবে। তো শাকিব খান তো মহা খুশি। শান্ত তখন ওই আপনার তার এলাকায় যে আছে সেই এলাকার মধ্যে গিয়ে সবাইকে বলে সে সিনেমায় অভিনয় করতে যাচ্ছে বা এই সেই। তারপরে ওই মেয়ে, ওর নাম সম্ভবত, নামটা আমার এই মুহূর্তে মনে আসতেছে না, যাই হোক আমি নামগুলো ভুলে গেছি, এটা আসলে কিছু করার নাই, নাম আমার একটু কম মনে থাকে। তো যাই হোক, ওই মেয়েটা কস্টিউম ডিজাইনার নায়িকা যে সেকেন্ড নায়িকা যে আছে, সে কি করে একদিন নিয়ে আসে একটা সিনেমার সেটে পরিচালকের সঙ্গে কথা বলার জন্য। তারপরে ওইখানে হয় কি, সিনেমার যে নায়ক থাকে, ওই সিনেমার যে নায়ক থাকে সেই সিনেমার সঙ্গে ওই এলাকার কিছু ভিলেনের মানে একটা পার্ট হয়, সেই ভিলেন পার্টের মধ্যেই আবার একটা কি ঘটনা ঘটে। তখন আসলে ওদের পাঠ করতে গিয়ে ওই ভিলেনের সঙ্গে নায়কের বাস্তবেই মারামারি লেগে যায়। এখন কি একটা অবস্থা, তখন ওই নায়ক পরিচালক সবাইকে ওরা মারার মতো অবস্থা। তারপরে ওই নায়িকাকেও কিন্তু ওই ভিলেনে মানে শরীরে হাত দিয়েছে, তারপরে ওকে মানে ধরবে। তারপরে এমন অবস্থায় শাকিব খান অর্থাৎ শান্ত, সে ঝাঁপিয়ে পড়ে সবাইকে উরুম ধুরুম কেলানি শুরু করে দেয়। কেলানির পরে তারপরে ওইখানকার যে ভিলেনগুলো ছিল, তারা তাদের স্থানীয় যেগুলো আরও লোকজন আছে, সাঙ্গকঙ্গ আছে, সবাইকে নিয়ে আসে শাকিব খানকে অর্থাৎ শান্তকে মারবে। তারপরে কি হয়, শান্তকে তখন ওখানে ভীষণ ফাইটিং চলতেছে, কিন্তু ওই ফাইটিংয়ের মধ্যে শান্তকে আবার দেখে যারা, তারা দেখে মানে ভয় পেয়ে চলে যায়। এখন পরবর্তীতে নায়িকা বলে যে আচ্ছা তোমাকে দেখে ভয়ে পালালো কেন। তো এই অবস্থায় এখানে কিন্তু হাইট থাকে, যেখানে কেন পালালো এটা কিন্তু ওখানে প্রকাশ করে না। তারপরে আমরা দেখতে পাই যে আপনার শান্ত তখন ওই যে ডিরেক্টরকে বাঁচালো, সেই ডিরেক্টরের কিন্তু ভালো লেগেছে শান্তকে, সে মানে দেখতেও সুন্দর, তারপরে আপনার সাহস আছে, ফাইটিং স্কিলও ভালো। তারপরে কি করে, ওই শান্তকে সিনেমার অফার করে। তোর সিনেমায় শুটিং শুরু হয়। আসলে আজান হচ্ছে, আমি একটু স্কিপ করছি, একটু পরে আবার কন্টিনিউ করছি। তো যাই হোক, আপনার ওই সিনেমা শুরু হয়ে যায় তাদের। সিনেমার মধ্যে শান্তর কিন্তু ক্যারেক্টার থাকে সেকেন্ড ভিলেন হিসেবে, তো সেকেন্ড ভিলেন হিসেবে ক্যারেক্টার প্লে করে। আর ওই সিনেমার নায়িকা থাকে আপনার মিমি চক্রবর্তী, যার নাম থাকে সোনালি। সে হচ্ছে ওই সময়কার ওইখানকার আপনার সেরা নায়িকা আর কি, টপ নায়িকা। তো তারপরে সিনেমার শুটিং চলে, সিনেমার শুটিং শেষ হয়, তারপরে আপনার সিনেমাটা মুক্তি পায়। এখন মুক্তি পাওয়ার পরে তখন তো শান্ত, তার এলাকার লোকজন তো সবাই তার অনেক ভক্ত,
কারণ সেই এলাকার মধ্যে অনেক হেল্প করে। যে একবার এই যে আপনার এক হিন্দু পরিবারের একটা সন্তান প্রসবের সময় শাকিব খান আসলে মসজিদের মাইকের মধ্যে এলান দিয়ে ও নেগেটিভ রক্ত জোগাড় করে দিয়েছিল। তারপরে আপনার শাকিব খান এক কথায় ওইখানে ওই এলাকার মধ্যে অনেক ফেমাস একটা ছেলে, মানে সবাই বিপদে আপদে সাহায্য করে। আর এই সিনেমার মধ্যে এই জায়গাটা আসলে হিন্দু মুসলমান ভ্রাতৃত্বের একটা ব্যাপার বুঝিয়েছে তারা, জিনিসটা খুব ভালো লেগেছে আমার পার্সোনালি। আর তখন হয় কি আপনার সবাই সিনেমা হলে দেখতে আসে, সাকিবের সিনেমা, শান্তর সিনেমা মুক্তি পেয়েছে সিনেমা, সবাই দেখতে আসে, সবাই উদযাপন করে আসছে। তারপরে দেখা যায় কি ওই সিনেমার মধ্যে যেগুলো পার্টে সাকিব অভিনয় করেছিল একটা পার্টেও সাকিব নেই, অর্থাৎ শান্ত একটা পার্টেও নেই, সবগুলো পার্ট শান্ত দ্বারা যেগুলো করা হয়েছিল সবগুলো কেটে দিয়েছে। এখন সাকিব তো পুরো সিনেমা দেখার পরে মানে পুরো কান্নায় অবস্থা খারাপ। তারপরে পুরো এলাকাবাসী তো সবাই সাকিব খানকে সিসা দেওয়া শুরু করছে, এই তোমার জন্য আমরা আসছি সিনেমা দেখতে, তুমি নাই সিনেমার মধ্যে, আমার টাকা খরচ হলো, এই সমস্যা সেই সমস্যা। তারপরে সবাই মানে রাগ করে সাকিব খানের কাছ থেকে চলে যায়। সাকিব খান এই মনের দুঃখে তখন সবাইকে ছেড়ে মানে আত্মহত্যা করার জন্য চলে যায়। তখন যখন ওখানে আত্মহত্যা করার জন্য চলে যায়, তারপরে কিছু লোকজন এসে সাকিব খানকে একটা মাইক্রোবাসের মধ্যে করে নিয়ে তুলে নিয়ে একটা গহীন জঙ্গলের ভেতর দিয়ে একটা গোডাউনের মধ্যে অর্থাৎ একটা আস্তানায় চলে যায়। তারপরে আমরা দেখতে পাই সাকিব খানের যখন ওখানে চোখের থেকে পর্দাটা খোলা হয়, তারপরে আমরা দেখতে পাই মেইন সাকিব খানের এন্ট্রি, অর্থাৎ তুফানের এন্ট্রি। মানে তুফানের এন্ট্রি মানে কী যে লেভেলের একটা এন্ট্রি, মানে সাকিব খানের গেট আপ, অ্যাটিটিউড, মানে কথা বলার ধরন, মানে সবগুলো পুরো মাথা নষ্ট, ওয়াও লেভেলের। তো তারপরে শান্তকে বলে, হে বেটা তুই তো ঝাপসা, তোর তো আসলে তুই আমার চেহারার মতোই, আসলে তোর কিন্তু তোকে দিয়ে কাজ হবে না। তখন শান্ত বলে, ভাই আমাকে ধরে নিয়ে এসেছেন কেন? তখন বলে যে আমি ভাবছিলাম যে আমার গল্পের সিনেমায় একটা সিনেমা বানাবো, সেখানে তোকে নায়ক বানাবো, কিন্তু তোর যে অবস্থা তোর দিয়ে হবে না। তখন শান্ত বলে, ভাই দেখেন ভাই, আমাকে কেউ সুযোগ দেয় না, আমাকে সবাই তাড়িয়ে দেয়, মানে অনেক মানে মানে করুণ চোখে বলে, আমাকে সবাই তাড়িয়ে দেয়, আমাকে একটা সুযোগ দেন, আমি পারবো ভাই। তারপরে এখন তুফান বলে, আচ্ছা ঠিক আছে তুই পারবি, আচ্ছা ঠিক আছে তোকে তুই কয় মাস সময় চাস, মানে ওই তুফানের মতো অ্যাটিটিউড লাগবে আর কি, ওর ওইরকম অ্যাটিটিউড হবে না। মানে তুফান বলে যে তুফান হতে গেলে তোকে চোখের মধ্যে একটা থাকতে হবে, মানে কথা বলায় সব কিছু একটা মানে আচার আচরণ অ্যাটিটিউডই অন্য লেভেলের হতে হবে। তখন শান্ত বলে, ঠিক আছে আমাকে 2 মাস সময় দেন, আমি আপনার মতো হয়ে দেখাবো। তো তখন ওকে সুযোগ দেওয়া হয়। তারপরে আপনার ওই তুফানের যে বাবা, মানে বাবা বলতে অরিজিনাল বাবা না, পালিত বাবা আর কি, মানে ওকে বাবা বলেই ডাকে। তো উনি তখন একটা গল্প মেকার যিনি নিয়ে আসেন, টাইপ রাইটিং করেন, গল্পটা লেখেন, আর ওখানে ওই তিনি গল্প স্টোরি টেলিংটা বলেন, না কেজিএফের মতো, কেজিএফে কীরকম একজন বলেছিল না কেজিএফের ঘটনাগুলো শুরু থেকে, ওইরকম তুফানের গল্প বলা শুরু হয়ে যায়। এখন শুরু হয় তুফানের কাহিনী পুরো চলে গেলাম। তখন প্রথমে আমরা দেখতে পাই মানে তুফান জন্মের সময় থেকেই রাক্ষস। মানে রাক্ষস কীরকম, সে জন্মের সময় তার মাকে খেয়ে ফেলে, মানে জন্ম দিতে গিয়েও তার মা মেরে যায়, মানে জন্ম থেকেই সে রাক্ষস। তারপরে দেখা যায় যে মানে তুফানের বাবা আসলে এলাকার মধ্যে আসলে কোনো সমস্যা হলে জমির দখলদারিত্ব হাত থেকে ওই যে আপনার শহীদুজ্জামান সেলিম ওই থাকে, তো তখন ওই ভিলেনের এন্ট্রি হয়। তো ওই এলাকার সবাই জমি জমা সব দখল করে নিয়েছে। তারপরে শান্তর বাবা সহ আরও গ্রামের লোকজন যারা আছে তারা একটা বৈঠক করে, মানে একটা সমিতির মতো সিস্টেম করে ওর কাছ থেকে জমিগুলো আদায় করে নিতে চায়। তখন কি করে, ওই শহীদুজ্জামান সেলিম এসে প্রকাশ্য ওর বাবাকে ওই শান্তর চোখের সামনে ছুরি দিয়ে গলা জবাই করে দেয়। জবাই করে দেওয়ার পরে শান্ত তখন ওর বাবার চেহারা দেখে মানে মাথা নষ্ট হয়ে একেবারে সামন থেকে যে ওই যে হাতের মধ্যে একটা থাকে, সোরার মতো একটা থাকে, তো ওইটা দিয়ে পুরো মানে ওই ওর শিকদার না কি জানি নাম থাকে, পুরো শেষ করে দেয়। মানে ধর থেকে মাথা একবারে পুরো আলাদা করে দিয়ে মাটিতে ফেলায় দেয়। তারপরে মাথাটা এরকম হাতে নিয়ে এন্ট্রি দেয়, মানে কঠিন একটা অবস্থা। তখন থেকে কিন্তু শান্তর একটা প্রকাশ শুরু হয়ে গেল। তারপরে ওই মানে শান্ত বলতে তুফানের, এখন তুফানকে পরে আসলে করে পুলিশ ধরে নিয়ে যায়। পুলিশ ধরে নিয়ে যাওয়ার সময় তখন এন্ট্রি হয় মিশার, অর্থাৎ বশির। মিশার তখন পুলিশকে গাড়ি থামায় বলে, তুমি এই পুলিশকে বলে একটা সম্ভাবনাময় ছেলেকে তুমি ধরে নিয়ে যাচ্ছ, তার দেশের অনেক ক্ষতি হবে। তো মানে পুলিশকে তাপালিং বুস্টুস দিয়ে মানে পুলিশকে কিছু টাকা খাওয়ার পরে শান্তকে মানে অর্থাৎ তুফানকে মানে করে রিলিজ করে ওখান থেকে, পুলিশের হাত থেকে বাঁচায়নি, তার অধীনে নিয়ে যায়। তারপরে তখন থেকে এই তুফানের হাতে অস্ত্র তুলে দেয় বশির, মানে মিশা সওদাগর অস্ত্র তুলে দেয়। তখন ওই বশিরের কথা মতো সে মানুষ মারা শুরু করে দেয়, মানে শুরু থেকেই সে কিলিং শুরু করে দেয়। মানে তখন তার বয়স 15। তারপরে মানে তার অধীনে কিন্তু কাজ চলতেছে, মানে বশিরের অধীনে তুফান কিন্তু মানে সব কিছু করতেছে। এক পর্যায়ে হয় কি, যখন দেখলো যে তুফান যখন দেখলো বশির তাকে তুচ্ছ তাচ্ছিল্য করলো, মানে টাকা চায়, টাকা করে কুকুর আছিস কুকুরের মতো থাকে, এত টাকা দিয়ে কী করবি, তুই টাকা খরচ করার শিখে গেছিস, মানে এই সেই। তখন থেকে তুফানের মধ্যে ওর বশিরের প্রতি একটা রাগ জন্ম হয়। তারপরে দেখি আমরা তুফান বড় হয়ে যায়।
মানে তখন পর্যন্ত কিন্তু কাজ মানে ওর আন্ডারেই করে, কিন্তু মানে মনে মনে একটা ক্ষোভ থেকেই যায়। তো কী করে বশিরকে একদিন কুস্তি খেলার মধ্যে, অর্থাৎ মিশা সওদাগর বশির, সে কুস্তি খেলার মধ্যে সবাইকে হারায় দেয়, দিয়ে সাকিবকে ওপেন চ্যালেঞ্জ করে, মানে তুই কি কুত্তা নাকি সিংহ, আয় দেখি তোর মানে কবজিতে কত জোর, মানে এরকম একটা মানে কুস্তি খেলার মধ্যে। তখন তুফান গিয়ে ওর সাথে লড়াই করে একবারে মাথা ধরে একবারে ঘাড় মটকায় বশিরকে ওখানে মেরে ফেলে। তার মানে বশিরকে মেরে ফেলে ওই তো পুরো ওইখানকার পুরো ডন হয়ে গেল। তখন কিন্তু ওই অঞ্চলের মধ্যে তখন কিন্তু ডিস্ট্রিক্ট লেভেল ওটায়, তখন কিন্তু ডিস্ট্রিক্ট লেভেল, তখন বশিরকে খুন করে ওই ডিস্ট্রিক্ট লেভেলের টপ ডাউন হয়ে গেল। তারপরে তখন আর মানে তার মধ্যে চিন্তা আসলো যে সে রাজধানীতে খেলবে। এখন রাজধানীতে খেলতে গেলে কি করতে হবে, বিরোধী দল বা সরকার দল যে কোনো একটা সরকারি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতে হবে, নাহলে আপনার ওই রাজধানীতে টেকা যাবে না। তখন সে তুফান কি করলো, রাজধানীর মধ্যে একটা গ্র্যান্ড হোটেলে একটা হলো, আপনারা ট্রেলারের মধ্যে যেটা দেখেছেন, ওই গ্র্যান্ড হোটেলের মধ্যে বিরোধী দলের একটা মিটিং হয় কিভাবে তারা ক্ষমতায় আসবে। তো ওইখানে তুফান বলে যে তোমাদের ওরা যে প্ল্যানগুলো করে ওখানে কিন্তু সালাউদ্দিন লাবলুকে দেখা যায়। তখন সাকিবকে মানে সাকিব সিগারেট টানছিল, সিগারেট ফুকছিল, সাথে মদের বোতল এরকম করে মানে খাচ্ছিল, পুরো মানে অন্য লেভেলের এটিটিউড। তখন ওই সালাউদ্দিন লাবলু করে তুই কেডা রে, তুই কেডা, কই থেকে আসে, মানে এরকম। তখন শান্ত ওকে মানে ওই তুফানকে, সরি আমার শুধু বারে গুলাই যাচ্ছি আমি, শান্ত আর তুফান ডাবল ক্যারেক্টার, যাই হোক, ওই তুফানকে তখন আপনার সবাই মিলে তুচ্ছতাচ্ছিল্য করে, তারপরে ওকে অপমান করে বের করে দেয়। তখন তুফান বের হয়ে মানে ওখানে তার যে গাড়িটা রাখা ছিল সেই গাড়ি থেকে একটা মেশিন গানের মতো একটা বের করে, অ্যানিমেলের মতো এন্ট্রি পুরো বের হয়ে একেবারে সবাইকে এবারে কুপকাত মানে একবারে তছনছ করে দেয়, পুরো ফায়ারিংয়ের মাধ্যমে পুরো আপনার বিরোধী দল সব শেষ। তখন সাকিব তখন তৃতীয় পক্ষ যে আছে ফজলুর রহমান বাবু, তারা তৃতীয় শ্রেণীর রাজনীতি দল, মানে বাংলাদেশের যেমন জাতীয় পার্টি ওরকম। তো তাদের সঙ্গে কথা বলে, বলে যে তোরা তখন মানে তারা সাকিবের কাছে আসে, তো তুফানের কাছে আসে যে আপনি তাহলে আমাদের সঙ্গে থাকেন। তখন সাকিব বলে যে তোরা কি চাস, তখন বলে যে আমরা চাই যে বিরোধী দলে থাকতে, কয় বাট তোর তো মানে চাওয়াই কম, আমি তো চাইছিলাম তোদেরকে সরকারে বসাবো, তোদেরকে ক্ষমতায় বসাবো। তখন তো বাবু মানে ফজলুর রহমান বাবুর দলের মানে ওরা তো পুরো মানে কি বলে মানে মানে তখন তারপরে বলে যে আপনার প্ল্যান কি, বলে যে তুই যখন এখানে আমার সঙ্গে বসে কথা বলতেছিস তখন অলরেডি সরকারি চাকরিজীবী একজন আছে হাই লেভেলের, তারপরে আপনার পুলিশের আরেকজন আছে, তার মানে ওরকম বড় বড় হাই প্রোফাইল মানুষদেরকে একই টাইমে আপনার মেরে দেয়। রাজনৈতিক নেতা যেগুলো আছে মানে ওরকম বড় বড় টপ লেভেলে যেগুলো আছে একবারে মেরে দেওয়ার পরে নির্বাচন হয়। তখন নির্বাচনের মধ্যে সাকিব তুফান বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ভয় দেখায়, তারপরে প্রকাশ্যে মানে একটা রাজনীতিবিদরে বক্তৃতা দেওয়ার ওখানে মারে। তো ওই বক্তৃতা দেওয়ার ওখানে মেরে তখন সাকিব মাইকে অ্যানাউন্স করে যে আপনারা ভোট কাকে দেবেন। তখন জনগণ আসলে সবাই বলে যে মানে ওই থার্ড পার্টি যেটা আছে ওদেরকেই ভোট দেবে, অর্থাৎ তুফানের দলকে ভোট দেবে। তারপরে তারা সরকার গঠন করে। তো এইখানে আবার তখন ওই গল্প স্টোরি টেলিং যেখানে হচ্ছিল ওইখানে আবার দেখায় যে বলে যে ভাই সব তো ঠিক আছে, কিন্তু এখানে কিছু একটা মিসিং আছে। তো কি মিসিং আছে বলে যে এখানে একটা মানে রোমান্স বা এরকম একটা মিসিং আছে, কোকিলের মিসিং আছে। তখন ওইখানে একটা গান মানে বলে যে কোকিলের মিসিং আছে বলতে, তখন ওই বাবা তুফানের বাবা যে আছে তখন বলে যে আমার বয়স হয়ে গেছে তো তাই আমি ভুলে গেছি, এখানে তো আছে এটা কোকিল আছে। তখন ওই যে মিমির এন্ট্রি হয়, তখন বলে ওই যে কুকু কুকু গানটা শুরু হয়ে যায়, কুকু কুকু গানটা শুরু হয়ে যায়। তারপরে বলে যে হলো তখন মানে ওই গানের ওখানে আপনার ওখান থেকে সাকিবের ওরে ভালো লাগে। তো ভালো লাগার পরে বলে যে আমার জীবনে আমি মানুষকে কোনো করি না, মানুষকে আমি ঘৃণা করি, মানুষকে আমার পছন্দ না, শুধু তোমাকে আমার ভালো লেগেছে। মিমিকে বলে, সোনালি ওকে বলে। তারপরে ওকে সাকিব নিয়ে যায়, সাথে করে নিয়ে যায়, ওরে একটা বাংলো দেয়। দেওয়ার পরে বলে যে তুমি কি চাও, তখন ওই বলে যে আমি সিনেমার নায়িকা হতে চাই। তারপরে আসলে তুফান ওরে ওইখান থেকে নায়িকার মেইন রোলে দিয়ে দেয়, মানে তখন থেকে ও ছাড়া কোনো নায়িকা নাই, চলবে না আর কি। মানে তুফান তো তখন তারপরে পুরা সিস্টেম তুফানের হাতে চলে আসে, মানে এডুকেশন, মিনিস্ট্রি, ফিন্যান্স, মানে যেগুলো না আছে সরকারি যেগুলো না আছে, অর্থাৎ ব্যবসা বাণিজ্য বাংলাদেশে বা ওই রাজধানীতে করতে হলে আপনার 50%, 60%, 70% ওকে দিতে হবে, পার্সেন্টেজ দিতে হবে, মানে পার্সেন্টেজ ছাড়া তুফানের কোনো আলাপ নাই। তারপরে এরকম করে পুরো দেশ সে হাতের মুঠো নিয়েছে। ওখানে একটা শাহিব খানের একটা ট্রেলারে আপনারা দেখেছেন নিশ্চয়ই, যে এখন থেকে পুরো দেশ তুফানের হাতে তুলিয়া দিতে হইবে, এরকম তখন ওই এন্ট্রিটা হয়। তারপরে আপনার ওখান থেকে সব কিছু তখন কন্ট্রোলে আসে। তখন মানে সরকার দলীয়রা আসলে বিভাগের মধ্যে পড়ে যায় যে আসলে তুফানের হাতে এমনভাবে চলে গেছে সব কিছু, আমরা না পারছি মানে গিলতে, না পারছি ফেলতে, এমন অবস্থা। তো ওই পর্যায়ে আসলে সরকারের দলীয় যারা রয়েছে তারা সিদ্ধান্ত নেয় যে তুফানকে শেষ করে দেবে। এখন তুফানকে শেষ করে দেবে কি, মানে যে সে তো আর শেষ করতে পারবে না, তুফান সামনে দাঁড়ানোর মতো একটা তো মানে ক্যাপেবল একটা লোক লাগবে। তখন এন্ট্রি হয় ওসি আকরাম, অর্থাৎ সে সিআইডির অফিসার,
এবং সেটা হচ্ছে চঞ্চল চৌধুরী। এখন চঞ্চল চৌধুরীর মানে আর এক গেট আপ, মানে ওই মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে হয়তো সরকার দলীয় লোকজন ওরে ডাকতেছে ফোন দিয়ে, ওই বলতেছে যে আমি মায়ের হাতে রান্না খাইতেছি, আমি রান্নাটা খাবো, তারপরে একটু রেস্ট নিব, তারপরে আসবো, মানে ও আবার অন্য লেভেলের ভাবর। তারপরে আসার পরে বলে যে স্যার সমস্যা নাই, তুফানকে খেয়ে দেবো। হ্যাঁ, তুফানকে খেয়ে দেবো। এখন সে মানে করে বিভিন্ন ধরনের করে, সাকিবের লোকজন যারা রয়েছে তাদেরকে ধরা শুরু করে দেয়। তারপরে এই যে সাকিবের যে বাবা আছে বা যাকে বাবা বলে ডাকে, ওনাকে ধরে নিয়ে যায়। ধরে নিয়ে যাওয়ার পরে সাকিব হাসপাতালে তখন মানে পায়ে গুলি করে হাসপাতালে ভর্তি করে চঞ্চলেরা, মানে সিআইডিরা। তারপরে সাকিব ওখানে যায়, তুফান যায় ওখানে আপনার করে ধরে নিয়ে হাসপাতাল থেকে উদ্ধার করে নিয়ে আসার পরে পত্রিকার মধ্যে খবরটা ওই তুফানের ওই বাবাকে দেখায় যে আপনি রাজসাক্ষী হতে চাইলেন কেন, আপনাকে আমি এইভাবে আঁকলে রেখেছি, তারপরে আপনি আমার বিরুদ্ধে রাজসাক্ষী দেবেন। তখন তুফান ওরে নিজ হাতে গুলি করে মেরে ফেলে, ওর বাবারে মেরে ফেলার পরে চতুর্দিক থেকে আসলে চাপ আসা শুরু হয়ে যায়। চাপ আসা শুরু হওয়ার পরে সাকিবের তুফানের আসলে ওই জায়গার মধ্যে দেশের মধ্যে থাকার মতো অবস্থা থাকে না। তখন সে সিদ্ধান্ত নেয় যে সে বিদেশ চলে যাবে, দুবাই চলে যাবে। এখন দুবাই চলে যাবে, সে একটা এখানে বুদ্ধি করে যে সাকিবের সিনেমায় অভিনয় করার জন্য যে শান্ত তৈরি হচ্ছে, সে কিন্তু অলরেডি দেখতে অ্যাটিটিউডে সব কিছুতে মানে তুফানের মতো হয়ে গেছে। তার তুফানকে দিয়ে ওই শান্তকে দিয়ে তুফান কিন্তু কিছু মানে প্র্যাকটিক্যাল ক্লাসের মতো কিছু করাইছিল, মানে ওরকম কিছু করাইছিল যে ওকে মিটিংয়ে পাঠাইছিল, ওখানে মিটিংয়ের মধ্যে ডান করে নিয়ে আসছে। তারপরে ওর নায়িকা অর্থাৎ সোনালির কাছে পাঠাইছিল যে ওকে যেন ধরতে না পারে, ওইরকম ওখানে পাশ করছে, সব কিছু পাশ করছে। তখন সাকিব তুফান চিন্তা করলো যে একে তাইলে ধরাই দিয়ে মানে ওই খুন হয়ে যাবে, পুরো দেশ জানবে যে তুফান মারা গেছে, কিন্তু তুফান থাকবে দুবাইয়ের মধ্যে। তো এরকম হওয়ার পরে তারপরে আমরা দেখতে পাই যে নায়িকাকে সোনালীকে বলে কনভিন্স করে যে তুমি এইভাবে বলো যে আমি যাচ্ছি, তখন পুলিশকে খবর দেবা যেন আসিয়া শান্তরে মেরে দেয়। তারপরে আমরা দেখতে পাই যে শান্ত আর তুফান আসলে দুইজন চলে যায়, একজন এয়ারপোর্টের দিকে, একজন ওই আরেক জায়গায় মিটিংয়ের মধ্যে অ্যাটেন্ড করার জন্য। তুফান সেজে শান্ত যাচ্ছে, তো ওখানে যায়, আমরা দেখি শান্তকে মেরে ফেলে, মানে চঞ্চলেরা মেরে ফেলে, অর্থাৎ সিআইডি আকরাম মেরে ফেলে। বিভিন্ন জায়গায় কয়েক জায়গায় গুলি করার পরে সে কিন্তু ওখানে আহত হয়। তো যখন ওইখানে আহত হয়, তারপরে আসলে আমরা দেখতে পাই আসলে সাকিব মানে তুফান কিন্তু শেষ, তখন সারা দেশে মানে প্রকাশ হয়ে যায়। তারপর রাজনীতিবিদ, সরকার দলীয় যারা রয়েছে সবাই মহা খুশি। তারপরে আমরা দেখতে পাই সোনালীর সঙ্গে আসলে চঞ্চল অর্থাৎ সিআইডি আকরাম কথা বলে যে তুমি তাহলে এই কাজটা করলে কেন। তখন বলে যে ওই আসলে মানে তুফান যে ওই মানে সোনালীকে আসলে তুচ্ছতাচ্ছিল্য করে, মানে তখন আসলে তাকে মারধর করে। তো এই অবস্থায় যখন হইলো আপনার যখন এই অবস্থায় মারধর করে, তারপরে সে আসলে তুফানকে সরাই দেওয়ার জন্য করে শান্তকেও আসলে ওই রকম করে সিস্টেম করে নেয়। শান্তকেও ভিসা টিসা দিয়ে মানে ওই শান্ত নায়িকার হাতে ভিসা টিসা দিয়ে, কস্টিউম ডিজাইনার যে মেয়ের নায়িকাটা, ভিসা টিসা দিয়ে ওরে পাঠায় দেওয়ার ব্যবস্থা করে। তো এই অবস্থায় সিনেমায় যখন শেষের পথে, তখন তারপরে আপনার ওই নায়ক শান্ত তখন ওই সিনেমায় নায়ক হিসাবে অভিষেক হয় তার। তারপরে আমরা ওইখানে ওই যে সোনালীর সঙ্গে অর্থাৎ নায়িকার সঙ্গে ওই শান্তর ওই যে উড়াধুরা যে গানটা আছে, লাগে উড়াধুরা, ওই গানটা শুরু হয়। তারপরে রায়ান রাফি বলে যখন কাট বলে, তখন কিন্তু সিনেমা শেষ। কিন্তু সিনেমা শেষ হওয়ার পরে আমরা লাস্টে আবার একটু দেখতে পাই যে চঞ্চল মানে অর্থাৎ ওসি আকরাম কোথাও যাচ্ছে, একটা হাসপাতাল, গ্রামের মধ্যে একটা হাসপাতালে যাচ্ছে। হাসপাতালে গিয়ে ওইখানে সবাইকে আবার ডাক্তার নার্স যেগুলো না আছে সবগুলোকে মেরে, তারপরে আমরা দেখতে পাই একটা হ্যান্ডশেক করলো কার সাথে? তুফানের সঙ্গে। মানে তুফান এদিকে আবার বসে আছে একটা বাঘের মধ্যে হাত দিয়ে, বাঘের মাথার মধ্যে হাত বোলাচ্ছে আর চঞ্চলের লগে মানে হাত মিলাচ্ছে, আর দুজনের মানে একটা হাসি। মানে তখন বুঝলাম যে চঞ্চল আসলে ওকে মারে নাই, মানে যেগুলো জায়গায় গুলি করছে, মানে শান্ত অর্থাৎ তুফানের যেগুলো জায়গায় গুলি করছে, মানে সবগুলো মানে আপনার রিক্সি জায়গার 2 ইঞ্চি 3 ইঞ্চি করে ডিস্টেন্সে, মানে আসলে তখন বুঝলাম যে আসলে চঞ্চল ওই তুফানের এই লোক। তারপরে এই অবস্থায় সিনেমা শেষ হয় এবং ওখানে লেখা বসে তুফান 2 লোডিং। মানে ভাই মানে কি বলবো, এই সিনেমা আসলে আপনি এই গল্পটা শুনলেন না, এই সিনেমাটা যখন দেখতে যাবেন, সাকিবের যে মানে অ্যাক্টিং লেভেলটা মানে অন্য লেভেলের একটা অ্যাক্টিং। তারপরে আপনার মানে সেটের ডিজাইন, তারপরে ক্যামেরার অ্যাঙ্গেল, তারপরে আপনার গানগুলো, তো সব কিছু মিলে মানে পুরো অসাধারণ একটা সিনেমা হয়েছে। আর এই সিনেমা বাংলাদেশ, ইন্ডিয়া, মানে বাংলা ইন্ডাস্ট্রির যে সিনেমাগুলো আছে সব থেকে ব্যবসা সফল একটা সিনেমা হবে, এটার কোনো মিস নেই। আর শাকিব খানের আসলে বর্তমান আসলে এরকম লেভেলের সিনেমাগুলোই করা উচিত বাংলাদেশের অর্থাৎ ইন্ডিয়ার মানুষজন আসলে এই জেনারেশনের মানুষজন আসলে এইরকম সিনেমায় চায়, একটু অ্যাকশন জনরার একটু, মানে এই সিনেমাটা পুরোটাই অ্যাকশন নির্ভর একটা সিনেমা। আর গল্পটাও অনেক বৃহৎ একটা গল্প। আমরা হয়তো বা সেকেন্ড পার্টে দেখতে পাবো কি আরও বিভিন্ন ধরনের রাজ্য, মানে ইন্ডিয়ার পাশাপাশি যে দেশগুলো আছে, সাবকন্টিনেন্ট যে দেশগুলো আছে, সেগুলো হয়তো বা তুফানের হাতে চলে আসবে। এবং পাশাপাশি আমরা আরও অনেক হাই প্রোফাইল একটা সিনেমা
অথবা সামনে তুফান 2টা দেখতে পারবো, কারণ সিনেমার বাজেটটা অনেক বেশি হবে। তো এই ছিল সিনেমার মূল ভাব। সকলকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আর ভাই ব্রাদার হিসেবে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং লাইক বাটনে প্রেস করতে পারেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।